কমিউনিস্ট পার্টির একটা বিরাট ঐতিহ্য ছিল, বিরাট একটা পরিচিতি ছিল, সেটা পরবর্তীতে দুর্বল হয়েছে এবং সেই জায়গাটা আরএসএস বিরাটভাবে দখল করে নিয়েছে। তো সেটাও একটা বড় প্রশ্ন। এবং যে প্রশ্নটা অনির্বাণ বলছিলেন যে একটা বিকল্প রাজনীতির এজেন্ডা এবং সেখানে বিভিন্ন মত, তার মধ্যে একটা কনস্ট্যান্ট কি করে কথোপকথন চলতে পারে এবং সেখান থেকে কিছু বের করে আনা যায়। তো আমার মনে হয় দুটোই আমাদের কাছে এখন বড় প্রশ্ন। এবং 21-এর ডাক যখন শুরু হলো এবছরের গোড়ার দিকে, তো অনেকটা এই আকাঙ্ক্ষা থেকেই, এই তাগিদ, এই প্রয়োজন বোধ থেকেই যে এমন কোনো একটা আবহ তৈরি করা যায় না যেখানে সরাসরি রাজনীতির লোক, যারা শিক্ষার জগতের লোক, যারা সংস্কৃতি জগতের মানুষ, যারা গণসংগঠন, গণ আন্দোলন করেন, যারা লেখালেখি করেন, তো বিভিন্ন জায়গার অনুশীলনে আমরা যারা আছি, একটা কোনো জায়গায় একটা আবহ তৈরি করা যায় কিনা। তো আমার মনে হয় 21-এর ডাকে প্রথম যে আইডিয়াটা ছিল যে একটা গণতন্ত্রের জন্য যদি গভীরে যদি নিয়ে যেতে হয় এবং বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়াইটাকে যদি একটা গভীর এবং খুব একটা বলিষ্ঠ জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে একটা খুব আবহের একটা দরকার, একটা এজেন্ডাও দরকার। বাকি তো অন্য নির্বাচন আসবে যাবে, বিভিন্ন লড়াই হবে, বিভিন্ন ইস্যু আসবে। তো সেই দিক থেকে আমার মনে হয় 21-এ যাত্রা শুরু হয়েছিল। এবং আজকে মনে হচ্ছে যে নির্বাচনের পরে আমরা যখন আবার এটাকে রিজিউম করছি ব্রেকের পরে, তো সেখানে অনেক বড় পরিসরে অনেকে এসছেন, কারণ এটা ডিজিটাল, ফলে বাংলারও বিভিন্ন এলাকা থেকে যারা কলকাতা আসতে পারেননি 21-এর প্রথম কনভেনশনে বা 21-এর প্রোগ্রামে, অনেকে অংশগ্রহণ করছেন, বাংলা বাইরে থেকে অনেকে করছেন। তো সেদিক থেকে মনে হয় যে আমাদের যে বোধটা ছিল, প্রয়োজন বোধ, সেটা অনেকেরই মধ্যে আছে এবং এটা করা যায়। তো আমি জাস্ট নির্বাচনের পরে, যেহেতু নির্বাচনের সময় আমাদের মাথায় দুটো জিনিস ছিল, একটা যেটা অনির্বাণ বললেন যে একটা বড় বিপদ, সেই বড় বিপদটাকে সাময়িকভাবে ঠেকানো, এবং সেটা পশ্চিমবাংলা কিন্তু খুব বিরাটভাবে করেছে। এবং আমি মনে করি এটা একটা বিরাট ব্যাপার, এটাকে খুব খাটো করে মোটেই দেখা যাবে না, কারণ এটাকে ঠিক যেরকম বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আজকে যদি পশ্চিমবাংলাটা বিজেপির হাতে চলে যেত, তাহলে বাংলার জন্য কি হতো, গোটা ভারতবর্ষের জন্য কি হতো, সেটা আমরা খুব হাড়ে হাড়ে টের পাই। ফলে বাংলা যেটা করতে পেরেছে সেটা আমার মনে হয় একটা বিরাট ব্যাপার। তার জন্য অবশ্যই সমস্ত সাধারণ ভোটার, তাদের যে বিচক্ষণতা, তাদের যে রাজনৈতিক বিবেচনা বোধ, আমি মনে করি এটা লাখো লাখো তাকে সেলাম করার ব্যাপার আছে, কারণ বাংলা যেটা করেছে এটা খুব বড় একটা ব্যাপার। দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই যেটার মধ্যে একটা একটা ভারসাম্যহীন জায়গায় আমরা গেছি। পুরো বিরোধী পক্ষের পরিসরটা বিধানসভার ভেতরে বিজেপি দখল করে নিয়েছে। আজকে হুল দিবসে আমাদের কাছে সত্যি বিরাট চিন্তার ব্যাপার যে বাংলার আদিবাসী, বাংলার দলিত, বাংলার পিছিয়ে পড়া অনুন্নত এলাকা, সেই সমস্ত জায়গাগুলোতে জাঁকিয়ে বসে আছে বিজেপি। ফলে বিজেপির আসন কম হতে পারে, ভোটের শতাংশটা একটু কম হতে পারে, কিন্তু আমরা যাদের কথা বলছি, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু একটা বড় অংশের ভোট বিজেপি দখল করে নিয়েছে। এটা আমাদের কাছে বড় চিন্তা। আর নতুন করে যে আবার তৃণমূলের তৃতীয় দফা শুরু হলো, এটাও এর মধ্যে কোনো পরিবর্তনের লক্ষণ আমরা মনে হয় না কেউ আশাও করেছিলেন কিনা, সেখানে কিছু নেই। ফলে আমরা এমন একটা জায়গায় এখন গিয়ে পৌঁছেছি যেখানে প্রথম কথা যে রাজ্যের যে সরকার আছে, সেই সরকারের নতুন যে তৃতীয় দফা শুরু হলো, সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। এবং আমার মনে হয় যে আমরা আমাদের সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করতে হবে এবং সেগুলো নিয়েও ধারাবাহিকভাবে কি উদ্যোগ আমরা নিতে পারি আন্দোলনের দিক থেকে বা আলাপ আলোচনার দিক থেকে, ডিসেন্ট্রালাইজ ভাবে হলেও সেটা ভাবতে হবে। আমি জাস্ট তিনটে কথা বলবো। একটা হচ্ছে নির্বাচনের পরে যে সন্ত্রাসটা শুরু হলো, সেই যে সন্ত্রাসটাকে বিজেপি সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছে এবং অতিরঞ্জিত করে একটা ল অ্যান্ড অর্ডারের কোল্যাপসের কথা বলে রাষ্ট্রপতি শাসন আনার কথা বলেছে। তো সেইটা যদি নাও হয়, কিন্তু একটা সন্ত্রাস, এবং সেই সন্ত্রাসটার কিছু রেস চলছে। এবং সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি আদিবাসী মানুষ, আমাদের কাছে ধনেখালি থেকে রিপোর্ট আসছিল, আজকে যে আদিবাসী মানুষ হুল দিবস পালন করছেন, তাদের অনেকে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিতে গিয়ে তারা মারের মুখে পড়েছে। তো এই যে সন্ত্রাস এবং গণতন্ত্রের প্রশ্ন, এটা পশ্চিমবাংলা নির্বাচনের আগেও ছিল, নির্বাচনেও ছিল এবং নির্বাচনের পরেও আমাদের কাছে আছে। এবং এটাই আমি মনে করি যে বিজেপিকে গণতন্ত্রের জন্য বড় বিপদ মানুষ মনে করেছেন। তো বড় বিপদের পাশাপাশি ছোট বিপদও অবশ্যই থাকে। ফলে সেই সন্ত্রাস এবং গণতন্ত্রের কথা,
দ্বিতীয়ত ধরুন দুর্নীতির প্রশ্ন, এই ভ্যাকসিনকে ঘিরেও একটা নতুন কেলেঙ্কারি মাথাচাড়া দিয়ে সামনে চলে এলো। তো দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে আছে সেটা আমরা জানি, এটা আমাদের কাছে কোনো নতুন ব্রেকিং নিউজ নয়। সেই দুর্নীতির মোকাবিলা করা, এটাকে একটা ব্যাপক গণ আন্দোলনের, একটা জনপ্রিয় গণ আন্দোলনের রূপ দেওয়া। তৃতীয় যে প্রশ্নটা, এই করোনার সেকেন্ড যে ওয়েভটা, যেটা নির্বাচনের ফলেও কিছুটা বাড়লো, তো সেটার পরে যে তারকে মোকাবিলা করার জন্য লকডাউন, অঘোষিত এমার্জেন্সির মতো, ওখানে আজকাল লকডাউন কথার ব্যবহার করা হচ্ছে না, লকডাউন কথাটা ব্যবহার করতে মনে হতে মুশকিল হবে, তো অঘোষিত লকডাউন। কিন্তু সেই অঘোষিত লকডাউনেরও পরিণাম, ফলে জীবন জীবিকা, ছাত্রদের শিক্ষা পরীক্ষা, মানুষের বেঁচে থাকা, ট্রেন চলছে না অথচ অফিস চলছে, অথচ কাজকর্ম চলছে। তো এই যে জায়গাটা আছে অপরিকল্পিত একটা লকডাউন, ঠিক যেরকম গতবারে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে আমরা দেখেছি, এবারও যেরকম ট্রেনে বিরাট, আমাদের মনে হয় কিছু করতে হবে। তো ফলে রাজ্যের আমি এই মুহূর্তে তিনটে কথা বলবো: সন্ত্রাস, গণতন্ত্র এবং জীবন জীবিকার যে প্রশ্নটা, সেটাকে ধরে আমাদের উদ্যোগ অবশ্যই নিতে হবে। বড় প্রশ্নটা হচ্ছে যেটা, যে বিজেপিকে সাময়িকভাবে ঠেকানো গেলেও বিজেপির গভীর বিপদ, এবং এই গভীর বিপদটা আমি মনে করি বিজেপি যে শিক্ষাটা নিচ্ছে, তো ভাবছেন যে বিজেপি তাতে সাময়িকভাবে কিছু দুর্বল হতে পারে, কিছু ভোট কিছু কমতে পারে, কিন্তু ঠিক যেরকম তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল বলে তৃণমূলের ভোট খুব একটা কমেনি, বরং বেড়েছে, একইভাবে বিজেপি থেকে আজকে তৃণমূলে ফিরছে বলে যদি কেউ ভেবে নেন যে এতে বিজেপি 38% কমে যাবে, আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা আমার মনে হয় আকাশ কুসুম ভাবনা, সেটা নয়। আসলে বিজেপি যেটা করতে যায় সেটা হচ্ছে ওদের হিন্দুত্বের রাজনীতিটাকে বাংলারও গভীরে নিয়ে আত্মনির্ভর বিজেপি গড়ে তোলার জন্য হিন্দুত্বের বাঙালিকরণ করতে হবে। ফলে একটা বাঙালি প্রশ্ন, যেটা আমরা অনেক সময় মনে করেছি বাঙালিয়ানা, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, এটা বোধহয় অন্তত আর কিছু না হোক, অন্তত সেটা ধর্মনিরপেক্ষ, অন্তত সেটা একটা বিজেপি যে কট্টর ব্যাপারগুলো আছে তার বিরুদ্ধে, আমার মনে হয় এটাও একটা খুব ভ্রান্ত ধারণা, খানিকটা রোমান্টিক আমাদের ধারণা। ফলে হিন্দুত্বের বাঙালিয়ানা, হিন্দুত্বের বাঙালিকরণ, এটা আগামী দিনগুলোতে আমরা আরো বেশি বেশি করে দেখব। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা ইতিহাস, যেটা আজকে আমার ভালো লাগছে যে আমরা দিবস শুরু করতে পারলাম, কারণ যদি আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, এই হুল দিবস বা আদিবাসী বিদ্রোহ, এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে, তাহলে ইতিহাসে পড়ে থাকবে কি? সেই স্বাধীনতা আন্দোলনের মধ্যে হয়তো গান্ধীর অসহযোগ আন্দোলন পড়ে থাকবে, ভারত ছাড়ো আন্দোলন পড়ে থাকবে, কিন্তু তার যে বিরাট মানুষ অংশগ্রহণ, তার মিলিটেন্সি, শুধু সোশ্যাল কন্টেন্ট, জমিদারি প্রথার বিরুদ্ধে, মহাজনী প্রথার বিরুদ্ধে একটা নতুন সমাজ গড়ার জন্য, তো সেই জায়গাটা কিন্তু সেই ইতিহাসটাকে আমাদের সামনে তুলে আনতে হবে। তো আমার মনে হয় সেটা দিয়ে আমি শেষ করব। তার আগে মনে হয় যেগুলো জাতীয় পরিপ্রেক্ষিতের কিছু আন্দোলন আছে, যে আন্দোলনগুলো জাতীয় পরিপ্রেক্ষিতে গড়ে উঠছে, পশ্চিমবাংলাতেও গড়ে ওঠা উচিত। করোনার কালের আগে আমরা একটা বড় আন্দোলন দেখেছিলাম, সেটা এনআরসি, এনপিআর, সিএ নিয়ে, সেটা নাগরিকত্বের আন্দোলন, যেটা পশ্চিমবাংলাতেও বিরাট সাড়া ফেলেছিল। সেই আন্দোলনটা খানিকটা থমকে আছে বিভিন্ন কারণে, কিন্তু সেই প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো ধরে এই আন্দোলনটা আবার নতুন করে কি করে তার গতি ফিরে পেতে পারে পশ্চিমবাংলার বুকে, এটা এবং গোটা দেশ জুড়ে আমাদের কাছে চিন্তা ভাবনার প্রশ্ন। দ্বিতীয় আমাদের কাছে প্রশ্ন, যে এই করোনা কালে যে আন্দোলনটা গড়ে উঠলো, যেটা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে কৃষকদের আন্দোলন। তো বিরাট আন্দোলন, এবং সেই কৃষক আন্দোলন একটা, কিন্তু তারা তাদের দায়িত্ব অনুভব করে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, আমাদের একটা আছে, সেখানে তারা এসে প্রচার করেছেন বিজেপি বিরুদ্ধে, নির্বাচন করবেন, কিন্তু এটা আমরা সবাই অনুভব করছি বাংলার বুকে কিন্তু এই কৃষক আন্দোলনটার তেমন কোনো ছাপ পড়েনি, তেমন কোনো দানা বাঁধতে পারেনি। তাহলে এই কৃষক আন্দোলনটা যে পরিপ্রেক্ষিত থেকে গড়ে উঠেছে, সেটা খানিকটা পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা অধিকার, এটাকে পশ্চিমবাংলায় কি করে আরো বেশি করে ট্রান্সলেট করা যায়, বাংলার বুকে এই কৃষক আন্দোলনের যে রেশ, যে একটা প্রভাব, এটাকে কাজে লাগিয়ে খানিকটা হয়তো অন্য কিছু প্রশ্ন এখানে আসবে, যে প্রশ্নগুলো হয়তো ওখানে অতটা নেই, বর্গাদারদের প্রশ্ন, তাদের অংশগ্রহণ, ক্ষেত মজুরের অংশগ্রহণ, কৃষির খরচটাকে কম করানোর জন্য
কৃষির যে পরিকাঠামো সেটাকে কৃষক করানো, এই প্রশ্নগুলো হয়তো বেশি আসবে, শুধুমাত্র এমএসআ এটার প্রশ্নটা থাকবে না। তো যেভাবেই হোক এটাকে আমাদের এখানে আনতে হবে। মনে হচ্ছে ধরুন আজকে বন্দি মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক অধিকারের আন্দোলন, যেটা খুব বড় প্রশ্ন, যে সবাইকে জেলে পুড়ে দিয়ে দিল্লি দাঙ্গার মিথ্যে অভিযোগ করে এই এনআরসি বিরোধী আন্দোলন, এনপিআর বা সিএ আন্দোলনটাকে দিল্লিতে আটকানোর চেষ্টা হলো। ভীমা কোরেগাঁও এলগার পরিষদ মামলায় সমস্ত মানবাধিকার কর্মীদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে একের পর এক। তাদের মুক্তির প্রশ্নটা খুব বড় প্রশ্ন। পশ্চিমবাংলার জেলেও অনেকে আছেন মানবাধিকার আন্দোলনের কর্মী। ফলে আমার মনে হয় বন্দি মুক্তি আন্দোলন এবং মানবাধিকার আন্দোলন, এটা পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে তার একটা বড় ঘাঁটি হিসেবে থেকেছে, সেটা আমাদেরকে পশ্চিমবাংলাতে আন্দোলনটাকে শক্তিশালী করতে হবে। আর মনে হচ্ছিল যে স্বাস্থ্য আন্দোলন, এই করোনা থেকে সব থেকে বড় যে প্রশ্নটা এসছে সেটা স্বাস্থ্যের প্রশ্ন, এবং এখান থেকে দুটো গোটা ভারতবর্ষ জুড়ে দানা বাঁধছে। একটা হচ্ছে করোনায় যাদেরকে আমরা হারালাম, শুধু করোনাতে হারায়নি, অনেক রোগেও, কিন্তু করোনা কালে যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল তার ফলে অনেককে হারাতে হয়েছে। তো গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিরাট দুর্বলতার কারণে, এবং এমন একটা রাজনীতি চলছে, এমন একটা সরকার চলছে যেটা শুধুই কোম্পানিদের নিয়ে ভাবে, যেটা শুধুই মুনাফা নিয়ে ভাবে এবং মিথ্যে কথা বলে, মানুষের সাথে, মাটির সাথে, জীবনের সাথে যাদের কোনো যোগাযোগ নেই। এই রাজনীতির ফলেও আমরা প্রচুর লোককে হারিয়েছি। তো যাদের আমরা হারিয়েছি তাদেরকে স্মরণে রাখা, এটা আমার মনে হয় এই মুহূর্তে বিস্মৃতির বিরুদ্ধে, ভুলিয়ে দেওয়ার চক্রান্তের স্মরণে রাখা কাজ, বড় আন্দোলন। সেটাও কিন্তু গত জুন মাসের প্রত্যেকটা রবিবারে হয়েছে, ভুলবো না। আপনো কি ইয়াদ বা কাউন্ট এভরি ডেথ ক্যাম্পেইন নিয়ে ছড়িয়ে দেওয়া খুব দরকার। এবং থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। আমরা পরিষ্কার বুঝে গেলাম এই করোনা সংকটে যে ওটা স্বাস্থ্য সাথীর কার্ডই হোক আর আয়ুষ্মান ভারতের কার্ডই হোক, ওই বিমার কার্ড দিয়ে 5 লক্ষ টাকার বিমা দিয়ে স্বাস্থ্য কিন্তু সমাধান করা যাবে না। যখন মহামারী আসবে তখন প্রশ্নটা এটাই উঠবে যে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা আছে কিনা, হসপিটাল আছে কিনা, ডাক্তার আছে কিনা, অ্যাম্বুলেন্স আছে কিনা, বেড আছে কিনা, সেখানে আমাদের অক্সিজেন আছে কিনা, এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলোকে ধরে যে স্বাস্থ্য আন্দোলন একটা নিচ থেকে মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য মানুষ যে লাগুক এবং সেটা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে লিড করুক। পুরোপুরি ন্যাশনালাইজেশন যদি সম্ভব নাও হয়, যদি ধরেও নিই যে কিছু একটা প্রাইভেট সেক্টর সেখানে থেকে যাবে এখনো, তাহলেও এটা যেন স্বাস্থ্য ব্যবস্থাটা, সরকারি ব্যবস্থাটাই যেন লিড করে, এই যে প্রয়োজনটা আমার মনে হয় ফিল করছি, এই স্বাস্থ্য আন্দোলনটা দরকার। আর আমি শেষ করবো জাস্ট এইটা বলে যে এই যে 21-এর ডাককে ঘিরে আমার মনে হয় একটা তো আমরা সাড়া পাচ্ছি, অনেকেই আসছেন। তো এটাকে কি করে ধারাবাহিকভাবে এবং আরো স্বতঃস্ফূর্তভাবে কি করে ছড়িয়ে দেওয়া যায়। ধরুন রাজ্য স্তরে আজকে আমরা কনভেনশনটা করছি, আমি দেখছি কয়েকটা জেলাতে আলাদা আলাদা প্রশ্ন নিয়ে এই ধরনের ওয়েবিনার হয়েছে। তো এটা আমার মনে হয় 21-এর ডাকটা সকলের ডাক, যে ডাকটা কুমার শুরুতে বললেন যে অনেকগুলো 21, একটা 21শে ফেব্রুয়ারির 21, যেটা শুধু আমরি বাংলা ভাষা নয়, যেটা হচ্ছে আমরি মাতৃভাষা, এবং মাতৃভাষা মানেই হচ্ছে ভাষা বৈচিত্র্য, ডাইভার্সিটি মানেই সেখানে ডেমোক্রেসি। তাহলে এই প্রশ্নটা নিয়ে 21, বাংলার যে 21-এর রায়টা দিল এটা আমাদের 21-এর শতক এটা, আর ওই 21শে আইনের বিরুদ্ধে, এই তিনটে হচ্ছে +21 আর -21, এখানেই জারি হবে সেই 21শে আইনের বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্ন। মানুষ অনেকগুলো +-21 নিয়ে 21-এর ডাকটা আছে, যেটা আমার মনে হয় আমরা যদি চালিয়ে যেতে পারি তাহলে ওই সমস্ত প্রশ্নের সমাধান পাবো না, রাজনীতির বিকল্প রাজনীতি এক্ষুনি পাবো না, ওই নিচে গিয়ে আদিবাসী দলিতদের মধ্যে গ্রামে পড়ে থেকে কাজ করা সেটাও 21-এর ডাক দিয়ে হবে না, কিন্তু একটা আবহ তৈরি হবে, একটা এজেন্ডা তৈরি হবে, একটা পরিসর তৈরি হবে, যে পরিসরটা খুব দরকার। বিশেষ করে আজকে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে একটা ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ঠিক কথা, ওই দলীয় রাজনীতি করতে গিয়ে, ওই ভোটের রাজনীতি করতে গিয়ে এমন একটা সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছেছি, এখান থেকে এটাকে টেনে বের করে আনার জন্য একটা জোরালো প্রচেষ্টা দরকার। আমার মনে হয় 21-এর ডাকের মধ্যে সেই সম্ভাবনাটা আছে, এবং এই সম্ভাবনাটাকে আমরা কতটা
লালন পালন করব, কতটা বাস্তবায়িত করব, সেটা সম্পূর্ণ আমাদের সকলের ব্যাপার। আমরা যতটা এটাকে প্রয়োজনীয় মনে করব, যতটা এর মধ্যে এনার্জি ইনভেস্ট করব, যতটা সময় দেব, যতটা উদ্যোগ নেব। এবং আজকে যেটা আমি দেখলাম সবাই মিলে নেমেছেন বলেই এটা, এই যে একটা ছোট্ট 3 মিনিটের একটা ছোট্ট আমাদের কাছে চিত্রটা এলো, বিরাট দরকার ছিল এটা। সত্যি সত্যি আমরা অনেকেই জানি না, আমরা হুল দিবস বলে যাই, এই ইতিহাসগুলো আমরা জানি না। তো আমার মনে হয় এইটা দিয়ে আমি শেষ করব যে স্বাধীনতার 75 বছর আসছে এই 15ই আগস্ট থেকে, আগামী 15ই আগস্ট, এবং বিজেপি বিরাট ভাবে নামবে, এবং আজকের মোদী সরকারের যে আত্মনির্ভর ভারতের স্লোগান, ওরা এটাই বলবে, এটাই হচ্ছে স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়া। তখন থেকে স্বাধীনতা এজেন্ডা আন্দোলনটাকে কমপ্লিট করার জন্য আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি। অথচ ওরা স্বাধীনতা এজেন্ডা কমপ্লিট করা বলতে যেটা বোঝে, সেটা আমরা সবাই জানি, সেটা এনআরসি, সেটা সিএএ, সেটা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের সময় পার্টিশন এবং দ্বিজাতি তত্ত্ব সত্ত্বেও যে ভারতবর্ষে একটা গণতন্ত্রের প্রশ্ন, একটা আধুনিক সংবিধানের প্রশ্ন চলে এসেছিল, সেইটা থেকে বের করে আনা। কিন্তু এটাকে ওরা করবে একটা অ্যান্টি কলোনিয়াল কথা বলে। ওরা পার্লামেন্টের নতুন বিল্ডিংটা করছে, এটাকে বলবে আমরা কলোনিয়াল বিল্ডিং থেকে এই প্রথম আত্মনির্ভর ভারতে, স্বাধীন ভারতের নিজস্ব আত্মনির্ভর সংসদ তৈরি করলাম। এবং গতকালই আমি খবরের কাগজে দেখছিলাম, জুন আখাড়ার মহামন্ডলেশ্বর যতীন্দ্রনাথ গিরি তিনি বলছেন শুধু একটা নতুন বিল্ডিং করে কি হবে, তো নতুন সংসদে যখন গৃহপ্রবেশ হবে, সেই গৃহপ্রবেশ করার সময় যেন হাতে একটা নতুন সংবিধান থাকে। আর সেই নতুন সংবিধানটা কি হবে এটা আমরা সবাই হাড়ে হাড়ে বুঝি। তো সেই নতুন সংসদ শুধু নয়, নতুন সংবিধানেরও প্রস্তুতি শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা জীবন্ত চর্চা, অর্থাৎ যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলন, যেটা আদিবাসী বিদ্রোহের স্বাধীনতা আন্দোলন, যেখানে তিলকা মাঝি থেকে শুরু করে বিরসা মুন্ডা পর্যন্ত সবাই আসবেন স্বাধীনতা আন্দোলনের নায়ক হিসেবে, যেখানে ফুলে আসবেন, যেখানে আমাদের আম্বেদকর আসবেন, যেখানে আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তারাও চলে আসবেন নতুন সমাজের স্বপ্ন নিয়ে। অর্থাৎ সমাজ সংস্কারের প্রশ্নটাও স্বাধীনতা আন্দোলনের আঙ্গিকে, স্বাধীনতা আন্দোলনের বড় ফলকে বিবেচিত হবে। এই ধরনের একটা বড় স্বাধীনতার আমরা যদি একটা উৎসব তৈরি করতে পারি আগামী 1 বছর ধরে, তাহলে কিন্তু ওই যে চক্রান্তটা চলছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা, সীমাবদ্ধ করে দেওয়া এবং সেটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, আমার মনে হয় যে কথাটা তনিকা দিয়ে বলছিলেন যে এই যে ইতিহাস চর্চা, এই ইতিহাস চর্চাটা হয়তো অনেক সময় উপরে হয় না, কিন্তু নিচে হয়, অনেক জায়গায় মানুষ করেন। সেই ইতিহাস, হিস্ট্রি ফ্রম বিলো, সেই ইতিহাসের চর্চাটাকে যদি আমরা 21-এর ডাক থেকেও ছড়িয়ে দিতে পারি, এবং বাংলার ইতিহাস একটা বড় ইতিহাস, যেটুকু ইতিহাস আমরা জানি সেটুকু নয়, যে ইতিহাসটা হয়তো কম জানি শুধু সেটুকু নয়, হয়তো অনেক অজানা ইতিহাসও আছে যে ইতিহাসটা সামনে চলে আসতে পারে। এই ইতিহাস চর্চাটা দিয়ে আমরা যদি ধ্যান দিতে পারি, আমাদের মনোযোগটা বাড়াতে পারি, আমার মনে হয় একটা বড় কাজ হবে। ফলে প্রশ্ন অনেক, প্রশ্নগুলি আলাপ আলোচনা চলুক, কিন্তু আমার মনে হয় যে উদ্যোগটা বাড়াই, আমরা উদ্যোগটা যদি বাড়াই তাহলে ঐক্যটাও বাড়বে, তাহলে গতিটাও বাড়বে। আর তাহলে আমার মনে হয় বেশ কিছু প্রশ্ন যেগুলো আমাদের কারোর কাছে কোনো রেডিমেড উত্তর নেই, সেই প্রশ্নগুলোর হয়তো কিছু উপাদান আছে, কিছু সম্ভাবনা আছে, সেই উপাদান, সেই সম্ভাবনা, সেই সংকেত, সেই ইঙ্গিতগুলোকে কাজে লাগিয়ে আমরা হয়তো একটা বড় জায়গায় করতে পারি। আর তাহলেই হয়তো 2021-এ যেটুকু বাংলা করতে পেরেছে, বাংলা যেটা করতে পেরেছে, এটা গোটা ভারতবর্ষে কিন্তু এই আশাটা জাগিয়েছে যে বাংলা যদি এভাবে রুখে দিতে পারে 21-এ, তাহলে 22-এ বোধহয় যোগীকেও হটানো সম্ভব, তাহলে বোধহয় মোদীকেও হটানো সম্ভব। তাহলে বাংলা এই এনার্জাইজ করে দিয়েছে সবাইকে। কিন্তু যদি আসল কাজটা তখন হবে যদি বাংলায় আমরা এটাকে একটা আরো গভীরে নিয়ে যেতে পারি, আরো ব্যাপক জায়গায় নিয়ে যেতে পারি। কারণ 24-এর লড়াইটা শুধু বাংলার মতো লড়াই হবে না, 24-এর লড়াইটা সর্বভারতীয় লড়াই হবে, সেই লড়াইয়ে বাংলার বড় ভূমিকা থাকবে। আর আমরা যদি 21-এর থেকে এটার একটা আবহাওয়া তৈরি করতে পারি, এই তাগিদটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তো আমার তো মনে হয় আমরা ভালো একটা কাজ পারবো। তাহলে আশা রাখি, আমি একটা আশা রাখি যে অনেক আমাদের সমস্যা আছে, অনেক শিক্ষা নেবার আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক ব্যর্থতার মধ্যেও কিন্তু আমাদের একটা জেদ আছে, আমাদের একটা সম্ভাবনা আছে, আমাদের একটা আশা আছে। আমি তো মনে করি আশা, এই জেদ, এই স্পর্ধা
এবং এই তাগিদ থেকে একুশে ডাকটা একটা তার একটা হয়তো ছোট্ট একটা জায়গা, এটাকে আরো বড় অনেক করা যেতে পারে। তো আমি তো এটাই বলে শেষ করব যে আজকে হুল দিবসে আমরা সেই হুলের প্রেরণাটা সবাই নিই, এবং হুল দিবসটাকে শুধু ওটা সাঁওতাল বিদ্রোহ তো ছিলই, ওটা বড় একটা আদিবাসী বিদ্রোহ ছিল। আজকাল দেখি অনেক সময় হুল এবং বিরসা মুন্ডাকেও আলাদা করে দেওয়া হয়, যারা বিরসা মুন্ডার কথা বলেন তারা অনেক হয়তো হুলের কথা বলেন না। এই যে আজকে ছোট ছোট ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, সেই জায়গা থেকেও আমার মনে হয় সমস্ত আইডেন্টিটিকে ধরা দরকার, কিন্তু সমস্ত আইডেন্টিটিকে মিলিয়ে একটা বড় ছবি, একটা বড় স্বপ্ন, একটা বড় আধুনিক ভারত, গণতান্ত্রিক ভারত, যেখানে সবাই সবার পরিচিতি পাবেন, সবার নিরাপত্তা থাকবে, সবার একটা সম্মান থাকবে, একটা বোধহয় সাম্য থাকবে, সকলের এগিয়ে যাওয়া, প্রত্যেকের এগিয়ে যাওয়া, সকলের এগিয়ে যাওয়ার শর্ত হবে। এই জায়গাটা মনে হয় ধরতে পারলে সেটাই বোধহয় আমাদের হুলের প্রতিও প্রকৃত শ্রদ্ধা হবে। এবং সেটা বলেই আমি শেষ করলাম। আমি একটু সময় বোধহয় বেশি নিয়ে ফেলেছি, আপনার ঘড়ি যেভাবে আপনি চালাচ্ছিলেন সেই ক্লক ওয়ার্কটা আমি একটু গন্ডগোল করে দিয়েছি। যাই হোক, আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা একটু আজকে হুল দিবস, তো একটা বড় সাংস্কৃতিক ব্যাপারও বটে। হুল শুধুমাত্র একটা বিদ্রোহ ছিল না, এটা ভারতীয় সংস্কৃতিতে একটা ব্যাপার ছিল। আমরা একটু গান শুনি। এখানে আছেন আমাদের সঙ্গে, আমরা খুবই কৃতজ্ঞ, অনুশ্রী ও বিপুল চক্রবর্তী। আমরা একটু তাদের কাছ থেকে তাদেরকে অনুরোধ করছি যদি তারা একটু গান শোনান আমাদের। হ্যাঁ, শোনা যাচ্ছে। এখানে স্ক্রিনের উপর এটা কি আসছে বারবার? অধিকার কে আমাদের শুভেচ্ছা। এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করানো, আমার মনে পড়ছে যে একসময় 2017 বা 2018-তে এই বন্ধুরাই আমরা জড়ো হয়েছিলাম এসপ্ল্যানেড ইস্টে। তো আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন, আমাদের এভাবেই মিলিত হতে হচ্ছে। আমি গান লেখালেখির শুরু থেকেই সিধু কানুকে ধরে আছি। তারপর একাধিক গান আমি লিখেছি যার মধ্যে এই কথাগুলো এসছে, কলকাতা শহরে সিধু কানু ডহরে সিধু কানু নাই, বা ধেত্তেরি কি, বা আন্ধারে কে গো, বা ঝিমঝিম নিশা লাগে। এই সমস্ত গানই হুল দিবসের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কিন্তু আমরা সব বাদ দিয়ে আমরা একটি গান গাইছি যা আমাদের আজকের দাবি, এবং মানে হুল দিবসকে সম্মান দিয়ে আজকে যে লড়াইয়ের মূল সুর ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে, সেইটাকে আমরা রাখতে চাইছি একটি গান দিয়ে। আমরা একটু অন্যভাবে আটকেও আছি, তাই একটি গান গাইব। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা করিস। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা খরিস সাপ। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা খরিস সাপ। ই কাদা পায়ের ছাপ, ইটের চা পায়ের ছাপ, দেখে সইরে দাঁড়ায় সাপ, আলকে উঠা খরিস সাপ। হিঙ্গলে পিঙ্গলে জঙ্গলে ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি। হিঙ্গলে পিঙ্গলে জঙ্গলে ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি। নদী আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের, এই নদী আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের। টুকরা ককর কাকর মাটি, মেঝন মেয়ে মরদ বটি। টুকরা ককর কাকর মাটি, মেঝন মেয়ে মরদ বটি। ই দেশ আমাদের, ই দেশ আমাদের, ই দেশ আমাদের,
ई देश हमारे, ई देश हमारे, ई देश हमारे, ई देश हमारे, ई देश हमारे। আমরা এসছি সঙ্গে ঢাম সমাদল, আমরা এসছি সঙ্গে সঙ্গ বাবলা কাটা, আরে ঈদকে সঙ্গে বাসির ছবল, ই কুহর কাটায় আমরা এসছি সঙ্গে সঙ্গীতের ভাটা, সঙ্গে ঢাম সমাদল, সঙ্গে সঙ্গ বাবলা কাটা, সঙ্গে বাঁশির ছবল, সঙ্গে সঙ্গে ইটের ভাটা, সঙ্গে ঢাম সমাদল, সঙ্গে সঙ্গ বাবলা কাটা, সঙ্গে বাঁশির ছবল, সঙ্গে সঙ্গে ইটের ভাটা। ইট ভাটির হাত, ই আংরা খাকি হাত, দেখে কাটছে কুহর রায়, ই কুটিল কুহর রায়। ইট ভাটির হাত, ই আংরা খাকি হাত, দেখে কাটছে কুহর রায়, ই কুটিল কুহর রায়। হিঙ্গল পিঙ্গল জঙ্গল ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি, হা! হিঙ্গল পিঙ্গল জঙ্গল ঘাটি, চন্দন টিকা চন্দন মাটি, হা! পাহাড় আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের, এই পাহাড় আমাদের, এই জঙ্গল আমাদের, এই জমিন আমাদের, এই ফসল আমাদের। কুকরা কাকর কাকর মাটি, মেছন মেয়ে মরদ পটি, হা! কুকরা কাকর কাকর মাটি, মেছন মেয়ে মরদ পটি, হা! ই দেশ আমাদের, 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 ই দেশ আমাদের। আমরা সেই দেশ আমাদের, এই দেশ আমাদের। উল্কি উলু মুলুক মাটি, উল্কি উলু মুলুক মাটি, উল্কি উলু মুলুক মাটি, উল্কি উলু মুলুক মাটি, উল্কি উলু। সকলকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের একটু আটকে আছি কাজে, আমরা তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হচ্ছে আমাদের মার্জনা করুন। আমি আগেই মানে বলে আসল এই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আমি তাকে অনুরোধ, অধ্যাপক অচিন চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি যে এই অতিমারি এবং স্বাস্থ্য, আমাদের করণীয় কি, কিভাবে জন আন্দোলনের মধ্যে স্বাস্থ্যটাকে নিয়ে আসা যায়, এটা নিয়ে তিনি কি মনে করছেন সেটা যদি বলেন। অনেক ধন্যবাদ কুমার। এতক্ষণ শুনতে শুনতে যে কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা কয়েকটি এলো, যেগুলো আমার মনে হয় যে সেগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয় স্বাস্থ্য থেকে, এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে সেগুলো কিভাবে আসবে, আমি সংক্ষেপে দু একটা সূত্র ধরে একটু আলোচনার সূত্রটা টেনে নিয়ে যাব। দীপঙ্কর বলেছেন যে স্বাস্থ্য একটা দাবি হিসেবে, প্রধান দাবি হিসেবে আসতে পারে আমাদের বিভিন্ন আন্দোলনের মধ্যে, এবং এছাড়া স্বাস্থ্য বিশেষত এই করোনা কালে এবং এই সময়টা স্বাস্থ্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু এই আজকের এই পরিস্থিতিটা বুঝে সেখান থেকে কোন দিকে যাওয়া যেতে পারে বা যাওয়া সম্ভাবনা আছে, সেটা ভাবতে গেলে কিন্তু আমাদের প্রথমে মনে রাখতে হবে যে বিভিন্ন দেশে একটা স্বাস্থ্য নীতি বলে একটা ব্যাপার থাকে, এবং স্বাস্থ্য নীতিটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, কারণ স্বাস্থ্য নীতির মধ্যে
স্বাস্থ্য বিষয়ের দর্শনটাও কিন্তু প্রতিফলিত থাকে কিছুটা হলেও। হয়তো সেটা একটা ডকুমেন্ট মাত্র, হয়তো সেখানে খুব খুব যে সিরিয়াসলি খুব ভেবেচিন্তে করা হয়েছে তাও হয়তো নয়, কিন্তু প্রধান দর্শন মানে স্বাস্থ্য বিষয়ে যে প্রধান দর্শনের যে প্রধান ঝোঁকটা, সেটা কিন্তু যে কোনো স্বাস্থ্যনীতিতে কিছুটা হলেও কিন্তু প্রতিফলিত হয়। তো রাজ্যের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এখন প্রধান একটা কর্তব্য হতে পারে, যেটা হচ্ছে যে একটা সংহত একটা সুসংহত স্বাস্থ্য নীতি তৈরি করা। এবং অনেকে বলতে পারেন যে না, এটা তো আমাদের তো জাতীয় স্বাস্থ্যনীতি একটা আছে, এবার রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যনীতি তৈরি হতে হবে, হওয়া উচিত। কেন না, কারণ বিভিন্ন রাজ্যের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখবো যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু তাদের বিশেষ বিশেষ কতগুলো ঝোঁক আছে, যেখান থেকে কিন্তু কিছু কিছু শিক্ষা নেওয়া যেতে পারে। যেমন বারবার যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে কেরালার কথা। এবং কেরালার ক্ষেত্রে আমরা আমরা দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কতগুলো কেরালা অভিজ্ঞতা থেকে আমরা কিছু কিছু জিনিস শিখতে পারি, যেগুলো কিন্তু কোন একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সেটা ভাবা যেতে পারে। অর্থাৎ স্বাস্থ্য নীতিটা তার যেটা অনেক বলেছেন, এবং অধ্যাপক কণিকা সরকারও এই গণতান্ত্রিকতার যে কথাগুলো বলেছেন, এই গণতান্ত্রিকতাটা তো বারবার আসবে এখানে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াটার কথা, যে একটা স্বাস্থ্যনীতি তৈরি হতে গেলে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজন আছে, সেই প্রক্রিয়াটি কতটা সচল আমরা করে তুলতে পারছি তার উপর অনেক কিছু নির্ভর করছে। স্বাস্থ্যনীতি কিন্তু কোনো জাস্ট কিছু অফিসারদের তৈরি একটা একটা খসড়া নয়, কারণ সেটি একটি জনস্বাস্থ্য নীতি। এবং জনস্বাস্থ্য মানে জনসাধারণের তার পুরোপুরি অংশগ্রহণটা আমাদেরকে সেখানে নিশ্চিত করতে হবে। তো এইটা হচ্ছে একদম প্রধান কথা এবং গোড়ার কথা। অর্থাৎ একটা স্বাস্থ্য নীতি হবে যেখানে মানুষের অংশগ্রহণ সেখানে স্বীকৃত হবে, এবং ওই যেটা অনির্বাণদা বলেছেন, মানুষের কথা শোনা। তো এগুলো শুনতে খুব ভালো লাগছে যে হ্যাঁ তাই তো, এটা তো হওয়া উচিত বটে, কিন্তু এটা কি কার্যক্ষেত্রে কিভাবে হয়? যেমন আবার বলি যে কেরালার ক্ষেত্রে এটা হয়ে মানে অনেকটাই বলা হয় যে, যেটা অমর্ত্য সেন বলে থাকেন পাবলিক অ্যাকশন। এই পাবলিক অ্যাকশনটা কিন্তু এটাকে অমর্ত্য সেনের ব্যাখ্যা অনুসারে এটা যেমন রাষ্ট্র আছে এর মধ্যে, বা রাজ্যের সরকার আছে যেমন, আবার সেই সঙ্গে মানুষজন আছে, তাদের চাপ আছে, তাদের আন্দোলন আছে, সব মিলে জুলে একটা ব্যাপার, সেটাকে বলা হচ্ছে পাবলিক অ্যাকশন। অর্থাৎ এখানে রাজ্য সরকার কিন্তু অনেকটা বাধ্য হচ্ছেন কতগুলো জিনিস করতে, কারণ সেটা মানুষ চাইছেন বলে। সুতরাং এই মানুষের চাওয়াটাকে একটা সংহত চেহারা দেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা যেটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমাদের ওই খণ্ডিত করে তোলা, সবকিছুর মধ্যে একটা খণ্ডিত বোধ ঢুকিয়ে দেওয়া, যাকে আমরা বলতে পারি যে কিছুটা ওই ফ্র্যাগমেন্টেশনের ব্যাপারটা এসে যাচ্ছে, যেটা দীপঙ্কর খুব সুন্দর করে বলেছেন, যে এই যে সবকিছুর মধ্যেই একটা খণ্ডিত একটা মতাদর্শ ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু স্বাস্থ্য কিন্তু এর থেকে মুক্ত নয়। অর্থাৎ স্বাস্থ্য যেন যেন এইরকম একটা ব্যাপার যে গরিবদের ক্ষেত্রে এটা এটা দয়াদাক্ষিণ্য এবং খয়রাতি, আর মধ্য এবং উচ্চবিত্তর ক্ষেত্রে এটি যে পণ্য খুব বেশি দামে খোলা বাজারে বিক্রি হয় বলে এই মধ্য এবং উচ্চবিত্তদের ভারী অসুবিধা হয়, সেই জন্য একটা আমাদের প্রয়োজন আছে, এবং সেই বীমার খরচটা সরকার দিয়ে দেবে। অর্থাৎ এইভাবেই কিন্তু এই বীমামুখী চিন্তাটা এসেছে। বীমামুখী চিন্তাটা কিন্তু একদম দরিদ্র মানুষের কথা ভেবে কিন্তু আসেনি। অর্থাৎ বীমামুখী চিন্তা যেটা আমরা দেখতে পাই 2017 জাতীয় স্বাস্থ্যনীতির খসড়ার মধ্যে, এবং তখন যেটা দেখছি যে এই আয়ুষ্মান ভারত যেটা পুরোপুরি বীমামুখী একটা ব্যবস্থার দিকে যেতে চলেছে, তার বিরুদ্ধে কিন্তু খুব বেশি যে স্বর উঠেছে, কণ্ঠস্বর উঠেছে তা নয়, কিন্তু অনেকেই কিন্তু এটা যারা এসব নিয়ে চর্চা করেন, তারা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছিলেন যে এই বীমামুখী ভাবনাটা কিন্তু ভয়ঙ্কর দিকে যেতে চলেছে, এবং তার অনেকগুলো কারণ আছে, অল্প সময়ে সেগুলো তো এখানে ব্যাখ্যা করা যাবে না। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, সেই বীমামুখী ভাবনাটা কিন্তু যে মতাদর্শের ভিত্তিতে করা হলো, সেটা কিন্তু ওই খণ্ডিতকরণের একটা ভাবনা, সেখান থেকে বীমামুখী ভাবনাটাও এলো। অর্থাৎ কিছু মানুষ প্রাইভেটে যাবেন, কিছু মানুষ সরকারি ব্যবস্থায় যাবেন,
প্রাইভেটে যারা যেতে চাইছেন তাদের খরচটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, সরকার সেটাতে কিছুটা প্রলাপ দেওয়ার চেষ্টা করছেন। এখন এই যদি একটা অবস্থা হয়, সেখানে ন্যায্যতার প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে। তাহলে জনস্বাস্থ্য নীতিতে ন্যায্যতা, এই কথাটা কিন্তু খুব স্পষ্টভাবে আমরা কোনোদিন কোথাও বলি না, মানে শুনি না অন্তত। অর্থাৎ ন্যায্যতার যে একটা প্রশ্ন আছে, এবং সেই ন্যায্যতাটা কিন্তু শুধুমাত্র জনস্বাস্থ্য নীতিতেই কিন্তু আটকে থাকে না। যেমন এটা বলি যে আজকে ধরুন যে সিলিকোসিস আক্রান্ত, পশ্চিমবঙ্গে আমরা জানি যে কিছু শ্রমিক আছেন যারা পাথর খাদানে কাজ করতে গেছিলেন, তারা সিলিকোসিস আক্রান্ত হয়ে একেবারেই তারা মানে কর্মক্ষমতা তারা একেবারেই হারিয়ে ফেলেছেন, এবং তাদের কিন্তু খুব গুরুতর অসুস্থতা, এবং সেখানে তাদের চিকিৎসার ব্যয়ও কিন্তু খুবই মানে ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে, এবং খুব কম বয়সে কয়েকজন মারাও গেছে। তো এই সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে এমন একটা বিষয় যে একটা অসহায়তার দিকে শেষ হয়ে যাচ্ছে যেন। অর্থাৎ এই গুটি কয়েক শ্রমিক, এরা তো খুব বড় রকমের রাজনৈতিক পরিসরে এদের আসার ক্ষমতা নেই। সুতরাং এদের যে স্বাস্থ্য, এবং এই স্বাস্থ্যটা যে এদের পেশাগত কারণেই হচ্ছে, এবং যে পেশাটা কিন্তু এইভাবে চলতে দেওয়াটাও কিন্তু খুব একটা মানে এটা 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 খুবই আমাদের মানে চলতে তর্কটা উঠতে পারে। এবং এটা ঠিকই যে এই পেশাটি কিন্তু এইভাবে না চলাটাই কিন্তু সেটাই সবাই বলবেন, কিন্তু যে কোনো হোক এই পেশাটি এইভাবেই চলছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু শুধু জনস্বাস্থ্যের মধ্যে থেকে থাকছে না এবং থেমে থাকছে না, এটা কিন্তু আসলে একটা সামগ্রিক ভাবে ওই যে শ্রমিক, তাদের যে প্রয়োজনীয়তা, যে সেই পাথর খাদানে কাজ করতে তাদের যেতেই হচ্ছে, এবং তার ফলে যে তাদের স্বাস্থ্যের একটা বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু ভাবনাটা কিন্তু শুধু স্বাস্থ্যনীতিতে কিন্তু এটা আটকে থাকবে না। অর্থাৎ স্বাস্থ্যনীতির ন্যায্যতা বলতে গেলে আমাদের একটা কিন্তু আস্তে আস্তে পরবর্তী ধাপে কিন্তু এই সামগ্রিক ন্যায্যতার কথাটাও ভাবতে হবে। আবার ফিরে আসি এই ন্যায্যতার প্রশ্নটায়। সেটা হচ্ছে যে যদি আমি বলি যে সিলিকন আক্রান্ত শ্রমিকরা যে স্বাস্থ্য পরিষেবা কিভাবে পাবেন কি পাবেন না, এইটা কিন্তু এটা কিন্তু আন্দোলন ছাড়া কোনোভাবেই সম্ভব। কারণ হচ্ছে যে কোনো সরকার তার এমন কোন রাজনৈতিক, যেটাকে আমরা বলি পলিটিক্যাল ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভ নেই যারা ওই কয়েকশো সিলিকোসিস আক্রান্ত শ্রমিকের দিকে নজর দেবে। তো এইরকম কত সমস্যা আছে যেগুলো কিন্তু এটা শুধুমাত্র একটা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দেখতে গেলে ভয়ঙ্কর ক্ষতির দিকে যাবে, এবং এই সংখ্যাগরিষ্ঠতাটা কিন্তু এখন আমাদের যেহেতু মূল দর্শন হয়ে দাঁড়িয়েছে ক্রমশ, এবং নির্বাচনের রাজনীতিতেও সংখ্যাগরিষ্ঠতাই যেহেতু সবসময় প্রাধান্য পায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নগুলো থেকেই যাচ্ছে যে যাদের সেই গরিষ্ঠতাটা নেই, যাদের নির্বাচনের ভোট প্রক্রিয়াকে যাদের প্রভাবিত করার ক্ষমতা নেই, তারা এই পরিষেবাগুলো কিভাবে পাবেন। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাস্থ্যের ক্ষেত্রে, যেটা আমার মনে হয়েছে বলার দরকার আছে। আর অন্যদিকে যেটা বলছি, এই খণ্ডিত ভাবনাটা এই যে মধ্যবিত্তর একরকমের ভাবনা, এবং সেখানে এবং এটা তো 2017 ওই নীতিটা আসার আগে থেকেই এটা কিছু কিছু রাজনৈতিক মহল তারা বুঝতে পেরেছে এটা, যে সেখানে দেখা যাচ্ছে যে একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কিছু মানুষ প্রাইভেটে যাচ্ছেন, কিন্তু প্রাইভেটে যেতে গিয়ে তারা কিন্তু নানান রকম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, এবং তার ফলে কিন্তু সরকারের উপর একটা চাপ আসছে যে এই যেটাকে বলা হয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য কিভাবে সরকার কমাতে পারে। তাহলে এখানে কিন্তু ন্যায্যতাটা কিন্তু মানে ওই একদম দরিদ্রতম মানুষটির দিকে তাকে কিন্তু করা হলো না। ন্যায্যতাটা আসলে এখানে ন্যায্যতাও নয়, এখানে যে নীতিটা এলো সেই নীতিটা আসলে কিন্তু একটা মধ্যবিত্ত শ্রেণী, যারা কিছুটা হলো প্রাইভেটে যেতে পারে কিন্তু পারছে না বলে তারা সরকারের মুখাপেক্ষী হয়ে গেছে। এইটা কিন্তু একটা অত্যন্ত ঘোরালো জায়গায় আমাদেরকে নিয়ে গেছে স্বাস্থ্য ভাবনাকে, এবং যেটা থেকে কোন রাজ্য সরকার মুক্ত নয়। অর্থাৎ কোন রাজ্য সরকার আজ ভারতবর্ষে, আমি যদি আয়ুষ্মান ভারতের যদি সমালোচনা করতে চাই 2017 স্বাস্থ্য নীতিকে, যেটা অবশ্যই করা উচিত, এবং যেখান থেকে আমাদের এই যে বীমামুখী ভাবনাটা এলো,
জোরালো ভাবে, সেখানে কিন্তু রাজ্য সরকারদের কিন্তু সেটা থেকে কিন্তু অন্য রাস্তা নেওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল এবং সম্ভাবনা ছিল। কিন্তু সেটা না করে, যেহেতু ওই বিমার একটা জনপ্রিয়তা আছে এবং জনপ্রিয়তা আছে সেই শ্রেণীর মধ্যে যাদের কণ্ঠস্বরটা প্রবল, সেই জন্য একটা বিমামুখী ভাবনা কিন্তু সব রাজ্য সরকারই আস্তে আস্তে চলে গেল এবং এর ফলে একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখে আমরা হয়ে গেছি ইতিমধ্যেই, যে সেটা হচ্ছে যে সরকারি বিমামুখী ব্যবস্থায় গেলে সরকারি ব্যবস্থায় কিন্তু অর্থ সংস্থান কমে আসে এবং সরকারি ব্যবস্থা কিন্তু ক্রমশই সেটা অবনতির দিকে যায়। তো এই অবস্থায় কিন্তু যখন এই করোনা এলো, আমরা দেখতে পেলাম যে এই 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 সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া আর উপায় নেই এবং সুতরাং সরকারি ব্যবস্থার দিকে আবার হয়তো খুব একটা নজর এলেও আসতে পারে। কিন্তু যেটা বলছি যে এই যে একটা বিভাজনের যে ব্যাপারটা, খণ্ডিত করে দেখার যে ব্যাপারটা, অর্থাৎ আমি যদি একটা স্বাস্থ্য বীমা করে দিই তাহলে কিছু মানুষ এখনই বেশ খুশি হবেন, এই এই ঝোঁকটা, এই এই আকর্ষণটার মধ্যে আমরা যদি আটকে যাই তাহলে কিন্তু ওই ওই সিলিকোসিস আক্রান্তদের কথাটা কিন্তু আমরা আর মনেই রাখতে পারবো। মূলত এই বিষয়টি কিন্তু ঘুরে ফিরে আসবে এই স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। কিন্তু আমি শেষ করি এই বলে যে একটা স্বাস্থ্য নীতি যদি একটা চোখের সামনে থাকে এবং রাজ্য সরকারকে আমরা সেই দিকে আমরা সেটা বলতে পারি যে রাজ্য সরকার একটা স্বাস্থ্য নীতির দিকে কেন এগোচ্ছেন, একটা স্বাস্থ্য নীতির দিকে এগোলে আমরা অন্তত স্পষ্টভাবে বুঝতে পারবো যে আগামী 5 বছর বা 10 বছরে স্বাস্থ্য সম্পর্কে সরকার কিরকম ভাবছে। এবং সেইটা মানে আপাতত আমার মনে হয় এটার খুবই দরকার আছে এবং সেক্ষেত্রে একটা খুব কংক্রিট এজেন্ডাও তৈরি করা যেতে পারে, যেখানে স্বাস্থ্য নীতিতে প্রধান দর্শনটা কি হওয়া উচিত এবং সেখানে প্রান্তিক মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যনীতি কিভাবে ভাবছে বা মানে সেখানে ন্যায্যতা প্রশ্নটা কিভাবে আসছে, এই নিয়ে একটা বিস্তারিত আমি যে মানে গণপরিসরে তার একটা আলোচনার প্রয়োজন আছে এবং সেখান থেকে একটা স্বাস্থ্যনীতি উঠে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাকে। দুটো প্রশ্ন নিয়ে আমাদের স্বাস্থ্যের সঙ্গে আরেকটা যোগ খুব ঘনিষ্ঠ, সেটা হচ্ছে পরিবেশ, কিন্তু আমরা একটু পরে সেটাতে আসবো। তার আগে শুধু স্বাস্থ্য বলে না, স্বাস্থ্য হোক এবং আজকের দিনে যে শিক্ষার যে একটা ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কর্মনিয়োজনের যে ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তার সঙ্গে আমাদের বিকেন্দ্রীভূত শাসনের একটা বড় যোগ আছে এবং সেইটাতে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন শ্রী দিলীপ ঘোষ, পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগে সরকারি কাজ করেছেন বহুদিন ধরে। শ্রী দিলীপ ঘোষের পূর্বজা সাহিত্যিক কাজকর্মের জন্য একটা ছদ্মনাম গ্রহণ করেছিলেন, ঘোষ জায়া বলে লিখতেন। আমার ধারণা শ্রী দিলীপ ঘোষকেও এরকম একটা ঘোষের পরে একটা কিছু যোগ করে নিতে হবে, খুবই যোগ করে নেওয়ার একটা সঙ্গত কারণ আছে। আমি শ্রী দিলীপ ঘোষকে অনুরোধ জানাবো যে এই আমরা যে আলোচনাগুলো করছি সেখানে পঞ্চায়েত ব্যবস্থা যেটুকু ছিল, যেটুকু আছে, সেখান থেকে এগুলোর সঙ্গে তার কি যোগ হতে পারে, কিভাবে এগোনো যেতে পারে। শ্রী দিলীপ ঘোষ, শোনা যাচ্ছে? ওকে, তুমি বলি যে যারা এতক্ষণ বললেন তারা প্রায় সবাই নির্বাচনের বাইরে গিয়ে রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনার প্রসঙ্গটা তুলেছেন এবং আমাদের এই সবকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে রাদার, তার মধ্যে কেবল একটাই আছে যেখানে আমরা প্রত্যক্ষ গণ আলোচনার একটা পরিসর আছে, বাকি সবগুলোই পরোক্ষ। সবগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কথা বলেন বা বলেন না, কিন্তু এই যে আমাদের স্থানীয় সরকার, সেটা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দুটোকেই মাথায় রেখে বলছি, কেবল একমাত্র তাদেরই একটা জায়গা আছে যেখানে মানুষ তাদের নিজেদের কথা বলতে পারেন এবং খানিকটা হিসেব বুঝে নিতেও পারেন যদি সেটা করা যায়। এবারে পঞ্চায়েত ব্যবস্থার অনেক সীমাবদ্ধতা আছে। যারা বলেছেন তারা অনেকেই ইতিহাসকে স্মরণ করেছেন ভবিষ্যতের প্ল্যান করার জন্য। আমিও পঞ্চায়েত ব্যবস্থার সীমাবদ্ধতা বলতে গিয়ে একটু ইতিহাস ছুঁয়ে যাই। সেটা হলো এই যে আমরা পঞ্চায়েতের কথা বলতে গেলে একবার করে গান্ধীজির ছবি দেখাই বটে,
কিন্তু গান্ধীর যে স্কিম অফ থিংস ছিল সেখানে পঞ্চায়েতের স্থানটা সবচেয়ে উপরে ছিল, গ্রাম সবচেয়ে উপরে জায়গা পেয়েছিল। এই পঞ্চায়েতগুলো গান্ধীর পঞ্চায়েত নয়, যতই না কেন গান্ধীর ছবি থাক। এই পঞ্চায়েতগুলো মূলত ব্রিটিশ সরকার যে স্থানীয় সরকারের যে ব্যবস্থা করেছিলেন একটা লো কস্ট সলিউশন হিসেবে তারই এক্সটেনশন। এবং আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যখন প্রায় আমেরিকান একটা মডেল এলো, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক আর ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসের মিলে, একটা সময় দেখা গেল যে সেটা একেবারেই বিশেষজ্ঞ এবং অফিসার কেন্দ্রিক, তার পক্ষে ইয়ে করা সম্ভব না, পুরো জিনিসটা তদারকি করা সম্ভব না। এবং সেই মডেলেই 1958 সালে বলবন্ত রাও কমিটি পঞ্চায়েত বিষয়ক সুপারিশ করলেন। সুতরাং এই পঞ্চায়েতগুলো মূলত সরকারি কাজকর্মের একটা এক্সটেনশন। এগুলোকে স্থানীয় স্বায়ত্তশাসনের সংস্থা আক্ষরিক অর্থে বলা একটু শক্ত। তার পরবর্তী যে উদ্যোগটা হয় 1958 হওয়ার পরে 20 বছর কিছু হয়তো না, আবার 1978 জনতা সরকার আসেন এবং তখন যে কমিটিটা তৈরি হয় অশোক মেহতা কমিটি, সেখানে পঞ্চায়েত নিয়ে আবার একজোট আলোচনা হয়। এবং সেই আলোচনায় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেখানে সেই কমিটিতে EMS নাম্বুদিরিপাদ ছিলেন এবং নাম্বুদিরিপাদ সেই কমিটির সঙ্গে সহমত হননি। তিনি একটি বিখ্যাত ডিসেন্টিং নোট দিয়েছিলেন এবং আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কাজ করতে গিয়ে সেই ডিসেন্টিং নোটটি অনেক বেশি জরুরি মূল সুপারিশের থেকে, এই কারণে যে পঞ্চায়েতকে শুধুমাত্র একটা উন্নয়নের কি বলবো এজেন্সি হিসেবে, এজেন্সি মানে যে অর্থে সমাজবিজ্ঞানীরা এজেন্সি বলেন সেই অর্থে নয়, এখানে এজেন্সি অর্থে প্রতিনিধি, অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে একটি সংস্থা, সেটা চাননি নাম্বুদিরিপাদ। এবং তিনি বলেছিলেন যে শুধু উন্নয়ন নয়, শুধু স্কিম নয়, সব ধরনের প্রশাসনিক দায়িত্বেরই ভাগ রাখতে হবে, অর্থাৎ সত্যিকারের একটা স্বশাসিত সংস্থা হতে হবে। দুঃখের বিষয় সেটা হয়নি। আমাদের যে সংবিধান সংশোধন হয়েছিল তাতে কতগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছিল যার থেকে পঞ্চায়েত বাধ্যতামূলক হলো, যার থেকে পঞ্চায়েত বলা হলো যে আমাদের রাজ্য অর্থ কমিশন হবে, তারা পঞ্চায়েতের ভাগ বুঝিয়ে দেবে, রাজ্য নির্বাচন কমিশন হবে। কিন্তু পঞ্চায়েত কি করবে সেটা খুব স্পষ্ট করা হয়নি। একটা শিডিউল করা হয়েছিল, শিডিউলে প্রায় 28-29টা বিষয় চিহ্নিত করা হয়েছিল পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির দুটোর ক্ষেত্রেই, এবং বলা হয়েছিল যে বিধানসভা, রাজ্যের বিধানসভা, পঞ্চায়েত যেহেতু রাজ্যের বিষয়, রাজ্যের বিধানসভা ঠিক করবেন পঞ্চায়েত কি করবে বা না করবে। ঠিক সেইভাবেই যখন পঞ্চায়েত আইনটা তৈরি হলো ওই তালিকাটাই হুবহু ছেপে দেওয়া হলো, অর্থাৎ কতগুলো বিষয়ের তালিকা, যেটা যাকে আমরা কেন্দ্র বলি আসলে ইউনিয়ন, তাদের তালিকাতেও আছে, রাজ্যের তালিকাতেও আছে, পঞ্চায়েতের তালিকাতেও আছে। কিন্তু এর মধ্যে কোনটা পঞ্চায়েতের কাজ, কোনটা রাজ্যের কাজ, কোনটা কেন্দ্রের কাজ, কারণ রাজ্য কেন্দ্রটা বোঝা যায়, পঞ্চায়েতেরটা বোঝা যায় না। সেটা ঠিক হয় আদেশনামা দিয়ে। সরকার আজকে ঠিক করলেন এটা দেবেন, একটা জিও দিয়ে দিলেন, অন্যদিন ঠিক করলেন যেটা হবে একটা জিও দিয়ে দিলেন। এগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধ। তো এই সীমাবদ্ধতা সত্ত্বেও কতগুলো ব্যাপার আছে পঞ্চায়েতের মধ্যে যেটা ঠিকভাবে ব্যবহার করলে আমার ধারণা নির্বাচনের বাইরে যে রাজনীতির আলোচনা, যে রাজনৈতিক পরিসর, সেটা তৈরি হতে পারে। যেমন পঞ্চায়েতে দলিত এবং আদিবাসীদের উপস্থিতিটা বাধ্যতামূলক। অন্তত এই একটা জায়গা আছে যেখানটায় তারা আসতেই আসবেনই, এবং তাদের কথা যদি শোনানোর ব্যবস্থা করা যায় তাহলে শোনানো যেতেই পারে। ইদানিং একটা প্রবণতা দেখাই যায়, ইদানিং শুধু নয় বহুদিন ধরেই দেখা যায়, সেটা হচ্ছে পঞ্চায়েতের প্রসঙ্গ এলেই দুর্নীতির প্রসঙ্গটা চলে আসে, যে ভীষণ দুর্নীতির পরায়ণ একটা সংস্থা, ওদের দিয়ে কিছু হবে টবে না। তো এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, একটু প্রসঙ্গান্তরে গিয়েও এটাকে নিয়ে আসি। সেটা হচ্ছে এক অধ্যাপক, নামী অধ্যাপক, সমাজবিজ্ঞানী, তিনি একবার পশ্চিমবাংলায় বাজেট ট্র্যাকিং করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ বাজেটের যে টাকাগুলো আসে সেগুলো কোথায় যায়, কি হয়। তো বাজেট ট্র্যাকিং এর যে প্রতিবেদনটা উনি তৈরি করেছিলেন ওনার গবেষণার শেষে, তো সেটাতে অনেক দপ্তরের প্রতিনিধি আসতে বলা হয়েছিল, আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
তো সেখানে গিয়ে দেখলাম যে ওই নদীর কি বলে বাজেটের ধারা করতে করতে উনি আলটিমেটলি এসে পঞ্চায়েত এসে পড়লেন, এবং পঞ্চায়েতে এসে পড়ে পঞ্চায়েতে কি কি গোলমাল হয়েছে, কি কি দেখা যায়নি ইত্যাদি ইত্যাদি তার অনেকটা সময় ধরে সেটার উপস্থাপনা করলেন। তো ওনার উপস্থাপনা শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি শুরু করেছিলেন তো সবকটা দপ্তর নিয়ে, তো শেষ হলো পঞ্চায়েত। পঞ্চায়েত আমরা জানি হার্ডলি রাজ্য বাজেটে 17 থেকে 18% টাকা যায়, আর কিছু কেন্দ্রীয় কর্মসূচির টাকা যায়। তো বাকিটা কি হলো? খুবই সৎ মানুষ, সমাজবিজ্ঞানী, তিনি বলেন বাকিটা আমি জানি না, কারণ বাকিটা কিছু দেখতে পাই। আমার বক্তব্য হচ্ছে পঞ্চায়েত এমন একটা প্রতিষ্ঠান যেখানে দুর্নীতিটা দেখা যায়, ভিজিবল। অন্য জায়গায় সেটা দেখা যায় না, কারণ বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে মানুষ। যারা সন্তোষ রানার আত্মজীবনী পড়েছেন, তিনি এই প্রথম পঞ্চায়েত 78-এর প্রসঙ্গে অনেকবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তার একাধিক ইন্টারভিউতে এই কথাগুলো বলেছেন যে মানুষ ওই একটা সংস্থা যখন এলো 78-এ, তখন সেটাকে মনে করতে শুরু করলো যেটা আমাদের সংস্থা, এবং 5,000 টাকা এলেও ঘিরে বসে থাকতো সেখানে, জানতে চাইতো যে দেখি কি হবে। তো এখন পঞ্চায়েত সেই সব দিন আর নেই, এখন অনেক এগিয়ে গেছে। আর এর পাশাপাশি যে বিপদটা আসছে সেটা হচ্ছে এই অতিরিক্ত আইটি নির্ভরতা করে কেন্দ্রীকরণের একটা প্রবল প্রচেষ্টা। আমরা জানি এখন কে দরিদ্র নয়, কিংবা কে পাবে বা পাবে না কোনো বেনিফিট, সেটা কতগুলো কেন্দ্রীকৃত সূচকের ভিত্তিতে তৈরি হয়। একটা লিস্ট উঠে যায় সেন্ট্রাল একটা সার্ভারে, সেখান থেকে দেখে দেখে অ্যালগোরিদমের সাহায্য নিয়ে, আইটির সাহায্য নিয়ে ঠিক হয় তার কাছে কি উপকার যাবে। অর্থাৎ সেখানে স্থানীয় ব্যাপারটার বা স্থানীয় নলেজের, স্থানীয় জ্ঞানের কোনো ভূমিকা নেই। এই নিয়ে আমার মনে আছে একবার অনেক খারাপ খারাপ কাজ আমায় করতে হয়েছে, তো তার মধ্যে একটা ছিল এই বিপিএল লিস্ট তৈরি করার অতি অপ্রিয় কাজ। তো সেই সময় আমরা চেষ্টা করেছিলাম যাতে মানে সব ধরনের মাল্টি ডাইমেনশনাল পভার্টি রিফ্লেক্টেড হয় সেই লিস্টের সূচকে। তো কে মানে বিপিএল এর উপরে থাকবে নিচে থাকবে তা নিয়ে অনেকগুলো লিস্ট আছে, যে বাড়িতে সর্বোচ্চ শিক্ষা যিনি তার কি সূচক, জামা কাপড় কিরকম আছে, কবেলা খান ইত্যাদি। তো তার মধ্যে একটা আমরা এই কলকাতা শহরে বসে লিস্ট বানাচ্ছি, এবং আমার সঙ্গে আইএসআই বেশ কিছু অধ্যাপক তারা আমাদের সাহায্য করছেন। একটা রাখা হয়েছিল যে তোমার বাড়িতে গরম জামা আছে কিনা। তো সেই লিস্ট ওই যে সূচক তৈরি হলো, সেটা মোটামুটি সবার সহমত পাওয়া গেল। আমরা লিস্টটা চালু করার পরে প্রবল প্রতিবাদ হলো দার্জিলিং থেকে, কেন্দ্রীকৃত লিস্ট। তারা বললেন আপনারা একটু অদ্ভুত একটা প্রশ্ন করেছেন, আরে কম্বল না থাকলে এখানে মানুষ বাঁচবে না, কিছু তো মানুষই থাকবে না। তো সুতরাং এটা তো লিস্ট হতে পারে না যে যার কম্বল আছে সে তার স্কোর বেশি হবে, সে বিপিএল লিস্ট থেকে একটু কমে যাবে, ওই একটা কারণে এটা সম্ভব না। তো সুতরাং এই যে কেন্দ্রীকরণের যে প্রবণতা, সবটাই সেন্ট্রাল একটা ড্যাশবোর্ডে ঢোকানোর প্রবণতা, এটা ভীষণ বিপজ্জনক। অতএব এখনকার এজেন্ডা, আমি আর সময় নেব না, এখনকার এজেন্ডা বলতে গেলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অতিমারি উত্তর যে সমাজ, আমরা চাই বা না চাই, এই লকডাউন, লোকাল কন্টেনমেন্ট এগুলো চলতে থাকবে। এবং এগুলো চলতে থাকলে যদি প্রবণতাটা এই হয় যে স্থানীয়ভাবে একজন প্রশাসক ঠিক করবেন যে কোন জায়গায় লকডাউন হবে বা হবে না, কোন জায়গায় লোকজন বাড়ি থেকে বেরোবে বা বেরোবে না, কোথায় দোকান খোলা হবে বা হবে না, সেটা যদি খুব সৎ প্রশাসক হন তার পক্ষে কিন্তু কাজটা শক্ত, কারণ সেই ডেটাবেস তার কাছে নেই, সেই নলেজ তার কাছে নেই। আর স্বাস্থ্যের প্রসঙ্গ বললেন প্রফেসর চক্রবর্তী, আমি তার সঙ্গে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে চিকিৎসার বাইরে যে স্বাস্থ্যের যে বড় পরিসরটা, যেটা পরিবেশগত স্বাস্থ্য, সেখানে কিন্তু সত্যিকারের বড় ভূমিকাটা স্থানীয় সরকারের। এবং তারা যদি নড়ে চড়ে না বসেন, আমি দীর্ঘদিন স্বাস্থ্যেও কাজ করার সুবাদেই এটা বলছি, তারা যদি সক্রিয় না হন, আমাদের বিমাই করুন আর হাসপাতালই করুন, কোনোটাই কাজ করবে না। ধন্যবাদ তোমার।
এরকম একটা মঞ্চ শুনতে শুনতে আমি যা বলবো ভেবেছিলাম তার সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত হলো। তবু আমি যেটা বলবো ভেবেছিলাম সেটা প্রথমে একটুখানি বলি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি দেশের মধ্যে রাজনৈতিক শীর্ষ জায়গায় যারা আছেন, অর্থাৎ সর্বোচ্চ অতিথি পরিষদ যদি বলি, যারা শপথ করে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তাদের সময়কালে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্রমশই বিভেদ, সাম্প্রদায়িক বিভেদ, জাতিগত বিভেদ, ভাষাগত বিভেদ, নাগরিকত্ব আছে কি নেই সেই প্রশ্ন তোলা, দলিত আদিবাসীদের সঙ্গে অন্যদের আরো বেশি, সবর্ণদের আরো বিভেদ বড় হয়ে যাওয়া, মেয়েদের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্টতই পিতৃতান্ত্রিকতাকে সমর্থন করা, এবং এই বিভেদগুলো এত উগ্রভাবে আসছে যে আমরা অনেক সময় আর অন্য দিকগুলো তাকাতেও পারছি না। অথচ মাঝে মাঝে ভয় হয় যে এইগুলোর আড়াল দিয়ে আর একটা বিরাট জিনিস আমাদের মনোযোগের থেকে একটু দূরে চলে যাচ্ছে। সেটা হচ্ছে, এই বিভেদগুলো ঘটানো যাচ্ছে কিন্তু আমাদের জীবিকা, জীবন, বসত, আমাদের জীবন যাপনের যে প্রাথমিক অধিকার, সেই জায়গাগুলোকে খুব সমস্যার মধ্যে ফেলে দিয়ে। অর্থাৎ এক একটা অঞ্চলে এক একটা জনগোষ্ঠী তাদের যে দীর্ঘকালের সভ্যতার ইতিহাস থাকে, সংস্কৃতির ইতিহাস থাকে, যেখান থেকে সে তার দেশ বলে কোনো একটা ভূখণ্ডকে জানে, এই দেশের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটা শুধু তার নির্বাচন, শুধু তার শাসিত হওয়া, সেই সম্পর্ক নয়, তার থেকে অনেক বেশি গভীর সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে যে বৈচিত্র্য আছে সেইটা নির্ভর করে কিন্তু ওই দেশের প্রাকৃতিক পরিবেশের উপরে। কেন তার একটা জায়গা একরকমের, অন্য জায়গা অন্য রকমের মানুষদের, অথচ তাদের মধ্যে অনেক কিছু জিনিসের মিল থাকে, এইটা কেন? এর একটা খুব বড় কারণ বা অন্যতম প্রধান কারণ বোধহয় সেই মানুষরা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকেন, যে কারণে আমরা একদম প্রথমে যখন বড়দা কথা বলছিলেন আমরা শুনছিলাম, বা তারপরেও শুনছিলাম, আদিবাসীরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন কোথা থেকে? প্রকৃতির উপরে তাদের যে সহজ অধিকার ছিল এবং যেভাবে তারা প্রকৃতির সঙ্গে ব্যবহার জানতেন, আন্তর্ব্যবহার তাদের যে ধরনের ছিল, সেইটাকে বারে বারে ধ্বংস করা হচ্ছিল। তাদের হাত থেকে প্রকৃতি থেকে বেঁচে থাকার অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছিল, আর তাদের সংস্কৃতি থেকে প্রকৃতিকে যত্ন করার অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছিল। এটা হয়তো বলা হয় অনেক সময় যে প্রকৃতিকে রক্ষা করে সভ্যতার উন্নয়ন সম্ভব নয়, কিন্তু এই কথাটা সত্যি নয়। সেটা কিন্তু আমরা ছোট ছোট জায়গায় দেখি। আমি সেই বিস্তৃত কথার মধ্যে যাব না, কিন্তু বিশেষ করে বর্তমান রেজিম, আমি যদি 2014 সাল থেকে ভাবি, তো 2013 সাল বললে আমার মতো লোকেদের মাথায় সব থেকে আগে যে বিস্ফোরণের মতো জিনিসটা হয় সেটা হচ্ছে কেদারে, হিমালয়ের কেদারে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল। ঠিক তার পরের বছর 2014 সাল থেকে আরো বেশি উদ্যম নিয়ে হিমালয়ের সবচেয়ে ভঙ্গুর অঞ্চলগুলোতে পাকা রাস্তা বাড়িয়ে দেওয়ার কাজ শুরু হলো, এবং বলা হলো যে ওখানে নাকি সমস্ত ঋতুতে যেন সহজে গাড়ি যেতে পারে, তাই জন্য 4 লেনের রাস্তা তৈরি করা হবে। এটা জানবার পরেও যে হিমালয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে তরুণ পর্বত, এটা সহজেই ধসে যাবে, এর স্থিতিস্থাপকতা নষ্ট হবে, এই সব কিছু হবার পরে, মানে এই যে প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে একটা জায়গার মানুষরা, বিভিন্ন জনগোষ্ঠী তারা থাকেন, সেইখান থেকে তাদেরকে বঞ্চিত করা, এবং বঞ্চিত করা কি উদ্দেশ্যে? এই বর্তমান সরকারের, বিজেপি সরকারের
সবচেয়ে বেশি কাজ আমরা দেখছি এই প্রাকৃতিক সম্পদগুলি ধ্বংস হচ্ছে কিন্তু অন্য কোনো কারণে নয়, বড় বড় কর্পোরেটের হাতে এই সম্পদের অধিকার তুলে দেওয়া হচ্ছে। এটা একটুও অসচেতন ভাবে হচ্ছে না, আপনা থেকে হচ্ছে না। কর্পোরেটের হাতে সমস্ত প্রাকৃতিক সম্পদের অধিকার তুলে দেওয়া, যেটা কিনা বরাবর ধরে দেশের মানুষদের স্বাভাবিক অধিকার ছিল, তা থেকে তাদের বঞ্চিত করে কর্পোরেটদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। নিশ্চয়ই তার বিনিময়ে কর্পোরেটরাও অনেক কিছু সাহায্যের প্রতিশ্রুতি দেয় এবং পালনও করে, সেগুলো খুব একটা গোপন কথাও নেই এখন আর। কিন্তু এর ফলে সমস্ত দেশের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? আমরা নির্বাচন রাজনীতি নিয়ে শুনছিলাম, চিন্তা করছি। সত্যি যখন এই বিধানসভা নির্বাচনের আগে সকলেই খুব ভয় পেয়েছিলাম যে তাহলে যদি ওরকম উগ্র সাম্প্রদায়িক জাতীয়তাবাদী বা যারা ওই নাগরিকত্বের প্রশ্ন তুলেছিল সেরকম একটা দল তারা যদি পশ্চিমবাংলায় যেতে, তাহলে আমরা যারা কথা বলতে চাই, সমালোচনা করতে চাই, অন্তত ঠিক ভুল এটা স্পষ্টভাবে বলতে চাই, তাদের কতটুকু আর স্বাধীনতা থাকবে? কেননা সারা দেশে দেখা যাচ্ছে কোনো বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা মানেই তাদেরকে নিপীড়নের মুখে পড়া, তার বয়স ৮০ হোক আর তার বয়স ৩৫ হোক। কিন্তু এই নির্বাচনের কাছাকাছি সময়ের যে সংকট, তার বাইরেও সারা দেশ জুড়ে সবচেয়ে বড় সংকট যেটা হয়ে আছে, প্রতিদিন বাড়ছে, সেটা হচ্ছে মানুষের জীবিকার সংকট, তার জীবন ধারণের সবচেয়ে ন্যূনতম অধিকারগুলো হারিয়ে ফেলার সংকট। এই যে একাধিক সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া যাচ্ছে, এই যে ঘৃণা বিদ্বেষের রাজনীতিকে ক্রমশ বাড়ানো যাচ্ছে, তার একটা খুব বড় কারণ কিন্তু জীবিকার সম্পদগুলো, জীবিকার উপায়গুলো ক্রমশ সংকুচিত হয়ে আসছে। মাটি, নদী, জঙ্গল, সমভূমি, সমস্ত অধিকার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। ক্রমশ আরো বেশি বেশি মানুষ তারা অতিরিক্ত হয়ে যাচ্ছেন, তাদের চাকরি চলে যাচ্ছে, কোথাও কোথাও কাজ চলে যাচ্ছে, কোথাও কাজ করার স্কোপ থাকছে না। একমাত্র নির্মাণ শিল্প আর খনি শিল্প ছাড়া, অর্থাৎ দুটোই যেভাবে প্রাকৃতিক সম্পদের ক্ষয় করে, এই দুটো ক্ষেত্র ছাড়া আর প্রায় কোনো জায়গায় সত্যি সত্যি করে মানুষের জীবিকা বাড়ছে না। অথচ উচ্ছেদ হয়ে যাচ্ছে যে কত মানুষ, তার কোনো ঠিক নেই। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের, যদি আমরা রাজনীতিকে একটা অন্য পরিসর থেকে দেখি, মানে একেবারে নির্বাচনী দলতান্ত্রিক রাজনীতির একটু বাইরে থেকে যদি দেখি, সাধারণ মানুষের জীবনযাপনের সবচেয়ে বড় সংকট, এই দর্শনের জায়গা থেকে যদি রাজনীতিকে দেখি, আমার মনে হয় যে রাজনীতির একটা প্রধান চেহারা কিন্তু আজকে পরিবেশ সংকট। শুধু আমার রাজ্যে নয়, শুধু আমার দেশে নয়, সমস্ত পৃথিবীতে বারে বারে কিন্তু এই পরিবেশ সংকটই প্রধান রাজনৈতিক আন্দোলন হয়ে দাঁড়াচ্ছে। অথচ আমাদের দেশে এই খুব হাতের সামনে যদি দেখি, যেভাবে খনি বেড়েছে, গত বছর ১ বছরের মধ্যে যখন লকডাউন চলছিল, অতিমারির সংকট নিয়ে সমস্ত দেশ পাগল হয়েছিল, তার মধ্যে প্রধানমন্ত্রীর অফিস থেকে ভারতবর্ষের ৯১টা প্রাচীন অরণ্য, সেগুলো কেটে ফেলার আদেশ ইস্যু করা হয় এবং কাজও শুরু হয়ে গিয়েছে। তাতে পশ্চিমঘাট পর্বতমালা থেকে আরাবল্লী থেকে হিমালয় পাহাড় পর্যন্ত সমস্ত অঞ্চল আছে। মধ্যপ্রদেশ এর আগের বার যখন বিজেপি ক্ষমতায় ছিল, তখন আমাদের মনে আছে মধ্যপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যে অঞ্চলটাকে রেড করিডোর বলে চিহ্নিত করা হয়েছিল ২০০৯ সালে, সেইটা কিন্তু আসলে ভারতবর্ষের সবচেয়ে ঘন অরণ্যের অঞ্চল ছিল। এটাকে পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে কিভাবে ওই সমস্ত অঞ্চলটাকে খুঁড়ে ফেলে দিয়ে খনি তৈরি ছিল এবং অনেকখানি সফলতাও পাওয়া গিয়েছিল। যারা যারা বাধা দিয়েছিলেন তাদের সকলকে মাওবাদী বলে আটকে রাখা হয়েছিল, বীভৎস অত্যাচার করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল। সেই সব ইতিহাস আমরা ভুলে যাইনি হয়তো,
কিন্তু মনেও থাকে না, প্রাসঙ্গিকভাবে আলোচনার মধ্যে উঠে আসে না। অথচ এও তো স্বাধীনতা যুদ্ধ। আমি যদি স্বাধীনতা ৭৫ বছর উদযাপনের কথা ভাবি, তাহলে আমি তো আমার দেশের মাটি, জল, জঙ্গল, পর্বত এবং তার সঙ্গে যুক্ত যে মানুষরা, দেশের অধিকাংশ মানুষ, তাদের বাদ দিয়ে তো কোনো স্বাধীনতার কথা হতে পারে না। সার্বভৌমত্ব মানে তো সর্বভূমির ওপরে অধিকার, কারণ ব্যক্তিগত অধিকার নয়, কোনো কর্পোরেটের অধিকার নয়, দেশের যে মানুষরা দেশে বাস করেন তাদের অধিকার। এই অধিকার কিন্তু কেমন ভাবে সম্পদকে ক্ষয় না করে অধিকার বজায় রাখা যায়, এই শিক্ষা সবচেয়ে বেশি আমরা পেতে পারতাম, এখনো যদি চাই তাহলে পেতে পারি, সেটা হচ্ছে আদিবাসী সমাজের কাছ থেকে। কিভাবে হাজার বছর ধরে সারা ভারতবর্ষে আদিবাসী সমাজ, বিভিন্ন আদিবাসী সমাজ, একেবারে উত্তর পূর্ব থেকে শুরু করে সাঁওতালরা, মধ্যপ্রদেশের আদিবাসীরা, দক্ষিণ ভারতের আদিবাসীরা কিভাবে নিজের নিজের অঞ্চলে প্রকৃতিকে রক্ষা করেছেন এবং সেই প্রকৃতির আশ্রয়ের মধ্যে থেকে নিজের সুস্থ জীবন কাটিয়েছেন। ভারতবর্ষ বললে আমরা যে বিশাল একটা সাংস্কৃতিক ঐতিহ্য বুঝি, নানা রকমের স্তরে বিন্যস্ত, এক বহুবর্ণ উৎসবের চাঁদোয়ার মতো সুন্দর যে সাংস্কৃতিক অস্তিত্ব, তার সেইটা তৈরি করা গিয়েছে কিন্তু প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থাকার দরুন। কত যে বিশ্বাস, কত গান, কত নিয়ম, কৃষি থেকে আরম্ভ করে পশুপালন থেকে শুরু করে যেগুলো একেবারে প্রকৃতি সংলগ্ন কাজ, সেইগুলো নিয়ে কত বড় সংস্কৃতি তৈরি হয়েছে। এবং এই সংস্কৃতিকে যাকে আজকে সাস্টেইনেবিলিটি বলা হয়, নতুন করে ট্রেনিং সেন্টার খুলে সাস্টেনেবিলিটি শেখাবার কথা বলা হয়, কত কাল ধরে আমাদের আদিবাসীরা এগুলো হাতে কলমে করে এসেছেন। এই জায়গাগুলোকে যদি আমরা এই আগামী 1 বছরে মনোযোগ দেওয়ার জায়গা বলে ভাবি, তাহলে আমার মনে হয় সেইটা আমাদের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের একটা বড় জায়গা হয়। এবং সেইটা করতে গেলে যে বেসিক গণতান্ত্রিক অধিকার আমাদের পেতে হবে, যার জন্য আমাদের গণতান্ত্রিক স্পেস নিয়ে কথা বলার সবচেয়ে বড় জরুরি হয়ে উঠছে, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে ভিন্ন মত পোষণের অধিকার। অর্থাৎ হয় আমি এপাশে নয় আমি ওপাশে, আমার আর নড়বার জায়গা নেই, এই জায়গাটা থেকে বেরিয়ে দাঁড়াতে পারার অধিকার। এই ভিন্ন মত পোষণের অধিকার, এটা কিন্তু আমরা আমাদের জীবনযাপনের মধ্যেও, আমাদের নাগরিক জীবনযাপনে, আমাদের কর্পোরেটাইজড জীবনযাপনে অনেক সময় মনে রাখি না। আমরা ভাবি জীবনের সার্থকতা বা সফলতা একটাই রাস্তা দিয়ে যাবে। আসলে বাস্তবে তা যায় না। যদি যায় তাহলে সেটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় গিয়ে দাঁড়ায়। কেননা সেই কর্পোরেটাইজেশন বা কোট আনকোট আধুনিক জীবন, সেটা নির্ভর করে মূলত বাজারে আমার কতখানি ক্ষমতা তার উপরে, অর্থাৎ কর্পোরেটগুলোর ওপরে আমার কতখানি নির্ভরতা। এবং প্রত্যেকটা কর্পোরেট চায় আরো বেশি জিনিস যেন বাজারে আসে, আরো বেশি তাদের উৎপাদন যেন বাড়ে, আরো বেশি যেন জিনিস ব্যবহৃত হয়, তার উপরে তাদের সাফল্য নির্ভর করে। প্রতিটা জিনিস কিন্তু তৈরি হয় এখন পর্যন্ত প্রকৃতির কোনো না কোনো সম্পদকে ক্ষয় করে। ফলে আমাদের নদীগুলো মরে যাচ্ছে, আমাদের ছোট থেকে ছোট ঝর্ণার পর্যন্ত জল শুষে নেওয়া হচ্ছে, আমাদের মাটির তলার জল শেষ হয়ে যাচ্ছে, আমাদের সমতল জমিতে যে অজস্র রকমের জঙ্গল ছিল, ঝোপঝাড় ছিল, গাছপালা ছিল, ফসল বৈচিত্র্য ছিল, সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ বৈচিত্র্যহীন কর্পোরেটের সুবিধা মতো একটা জীবনযাপনের দিকে আমাদের জোর করে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের ভাবনা চিন্তা পর্যন্ত সেইখানে চলে যাচ্ছে। যার জন্য কুমার, আপনি যখন বলছিলেন যে শিক্ষা নিয়ে আমাদের কথা বলতে হবে, শিক্ষা নিয়ে আমাদের ভাবতে হবে, আমি প্রতিদিন ভাবি যে প্রাইমারি ক্লাস থেকে আরম্ভ করে আমাদের ওই জায়গাটাতে সচেতন হতে হবে যে আমাদের বাচ্চারা কি পড়ছে, কি জেনে বড় হচ্ছে, তারা কি প্রকৃতির সঙ্গে কোথাও যুক্ত থাকতে শিখছে, নাকি প্রকৃতি থেকে একেবারে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যাচ্ছে।
যদি প্রকৃতি থেকে বিযুক্ত হয়ে যায় তাহলে তারা কিন্তু দাঁড়াবার মাটি পায় না, তাদের ভাবনার মধ্যে পায়ের তলায় কোনো জমি থাকে না যেখান থেকে সে ভবিষ্যৎকে ভাবতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে মানে স্বাস্থ্যের কথাতেও আমি ভাবছিলাম অচিনবাবুকে বলবার কথা, বা এমনিও কখনো কখনো আমরা বন্ধুদের মধ্যে বলি যে স্বাস্থ্যের অধিকার মানে শুধু কি অসুখ করলে চিকিৎসিত হওয়ার অধিকার, নাকি সুস্থ থাকার অধিকারও স্বাস্থ্যের মধ্যে পড়ে? যদি সুস্থ থাকার অধিকার হয় তাহলে সুস্থ থাকার অধিকার মানে কিন্তু আমার সুস্থ থাকার অধিকার মানে হচ্ছে আমার সুস্থ পরিবেশের অধিকার। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করা, বা এখন ভাবনা চিন্তা হয়, অনেকে ভাবেন, আমি বলবো আগের থেকে গত 10-15 বছরে অনেক বেশি মানুষ ভাবে, জনপরিসরে এটাকে নিয়ে আসতে হবে, আরো অনেক বেশি ভাবতে হবে, আরো অনেক বেশি সংলগ্নভাবে ভাবতে হবে যে আমার জীবনযাপনের ধরনও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমি পরিবেশের ভাবনা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাই। পরিবেশই সম্ভবত ভবিষ্যৎ পৃথিবীর বা আজকেরও পৃথিবীর প্রধানতম রাজনৈতিক প্রশ্ন। আমি আর এই কথাটা বাড়াবো না, কিন্তু যেভাবে আমার দেশের পরিবেশ ধ্বংস হচ্ছে আমাদের পা রাখার জায়গা থাকবে না। আমরা কেন পৃথিবীময় একটা দুর্গত ছবি নিয়ে দাঁড়িয়ে আছি, যে দেশ পরিবেশের দিক থেকে এতখানি সমৃদ্ধ ছিল যে 200 বছর 250 বছর আগে পুরো ইউরোপ পাগল হয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়াতে আসবার জন্য। এই ঐতিহাসিক সাক্ষ্যটা যাতে আমরা ভুলে না যাই, আমরা যেন প্রশ্ন করতে থাকি, আর আমাদের শিক্ষার মধ্যেও বারবার যেন প্রশ্ন করার ক্ষমতাটা উঠে আসতে থাকে। এইটুকু বলার আমার। নমস্কার। জয়া, আমি তোকে